এবার চীন সেনার সাহায্য নিয়ে ভারত দখলের হুঁশিয়ারি শোনা গেল বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির মুখে। বোয়াও ফোরাম ফর অ্যানুয়াল কনফারেন্স 2025-এ যোগ দিতে সে দেশে গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এই পরিস্থিতিতে চীনের সামরিক সাহায্য নিয়ে ভারতের উত্তর পূর্ব অংশ দখলের বিষয়টা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হয়েছে। ভারতীয় আগ্রাসনের দিন শেষ, এবার বাংলাদেশের ভয়ে কাঁপবে দুশ্মন দেশ। বাংলাদেশের সাথে এতদিন বড় ভাইয়ের মতো আচরণ করে গিয়েছে ভারত। গণ অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন স্বাধীন বাংলাদেশের স্বাধীন সরকারকে কোনোভাবেই মেনে নিতে পারেনি ভারত। 24-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের নতুন স্বাধীনতাকে আবারও ছিনিয়ে নিতে একের পর এক ষড়যন্ত্র করে ভারত। ভারতীয় ষড়যন্ত্রকে উড়িয়ে দিয়ে এবার পুরো বিশ্বে নতুন বাংলাদেশকে চেনাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর ঘিরে ভারতে আতঙ্কের ছায়া। ভারতের সেভেন সিস্টার্সকে দখল করে নিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর বলে ধারণা করছে পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশ আর্মি এবার চীন আর্মির সাথে ঐক্যবদ্ধ হয়ে সেভেন সিস্টার্সে আক্রমণ করবে, এমনটাই ধারণা তাদের। সেভেন সিস্টার্স একটি ল্যান্ডলক অঞ্চল, যেখানে সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ। তাই এখানে সমুদ্রপথে চীনের বাণিজ্য সম্ভাবনা অপার। এই অঞ্চলটি সমুদ্র বন্দরহীন এবং মূল ভারতের সঙ্গে একটি সরু ভূখণ্ডে সংযুক্ত। ঠিক এখানেই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান চীনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। Seven states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. আমার মনে হয় যে এই ইন্টারিম মানে গভর্নমেন্ট, এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার পরে ডক্টর ইউনূস বেশ কিছু বিদেশ সফর করেছেন, বেশ কিছু প্রজেক্ট হাতে নিয়েছেন, কর্মকাণ্ড চালিয়েছেন। তবে এইটা 7 মাসের মধ্যে সর্বোচ্চ লেভেলের সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয়, সারা বাংলাদেশের মোটামুটি 1/3 মানুষের অন্তর থেকে এমনি তিনি দোয়া পাবেন। হাত তুলতে হবে না, ভালো কাজের জন্য হাত তুলে দোয়া করতে হয় না। কি এমন কাজ? আসো। ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে যে বাজিমাত করেছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। চীন এ যাবৎকালে এত বড় ধরনের সহযোগিতা দেখা যায়নি বাংলাদেশের ইতিহাসে। শেখ হাসিনার জামানায় চীন কখনো এইভাবে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়ায়নি। আমার ভেতরে যেমন একটা উচ্ছ্বাস আছে, তেমনি আবার শঙ্কাও যাচ্ছে। আমরা হতভাগা একটা জাতি, আমাদের মানুষ আমরা চিনতে পারলাম না। সারা পৃথিবীর মানুষ ওনাকে চিনে, আমরা চিনতে পারি নাই, আমাদেরকে চিনতে দেওয়া হয় নাই। আমাদের সামনে ওনাকে তুলে ধরা হয়েছিল একজন ঘুষখোর হিসাবে। কত ভাগ্য খারাপ আমাদের। আমরা যদি আর 10টা বছর আগে ওনারে পাইতাম, এই দেশ সত্যি সোনার বাংলা হয়ে যেত। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এই মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। চীন সফরে চীনের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেমন ভয়ঙ্কর তথ্য জানিয়েছে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস খুশিতে আত্মার হয়ে গেছে। বাংলাদেশের মানুষের জন্য কি এমন চরম সুখবর হতে চলেছে? আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং সেই বিষয়গুলো বুঝতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আমি আর বেশি কথা বলবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। একটি ল্যান্ডলক অঞ্চল, যেখানে সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ। তাই এখানে সমুদ্রপথে চীনের বাণিজ্য সম্ভাবনা অপার। এই অঞ্চলটি সমুদ্র বন্দরহীন এবং মূল ভারতের সঙ্গে একটি সরু ভূখণ্ডে সংযুক্ত। ঠিক এখানেই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান চীনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যগুলো নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ছিল অর্থনৈতিক সংযোগ এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিষয়ক। তিনি বলেছেন, বাংলাদেশের বন্দর ও ভূ অবস্থানকে কাজে লাগিয়ে সেভেন সিস্টার্স অঞ্চল অর্থনৈতিক সমৃদ্ধি পেতে পারে। এই প্রস্তাব শুধু অর্থনৈতিক নয়, বরং দক্ষিণ এশিয়ার ভঙ্গুর ভূ রাজনীতিকে ছুঁয়ে যাওয়ার এক পরোক্ষ বার্তা। They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. একই সাথে এটিকে ভারতের জন্য একটি সতর্কবার্তা বলেও মনে করছেন অনেকে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চীনের উপস্থিতি বাড়লে সেভেন সিস্টার্স অঞ্চলের জন্য তা অদৃশ্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ভারতের উত্তর পূর্বাঞ্চল অনেকটাই বাংলাদেশের ভূখণ্ড দিয়ে সংযুক্ত। এই অঞ্চল নিয়ে চীনের কৌশলগত আগ্রহ রয়েছে অনেক আগে থেকেই। কৌশলগত সময়েই চীন সফরে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে বেইজিংয়ে তার উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়। সফরের শুরুতে বোয়াও ফোরামে অংশগ্রহণ এবং পরে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক থেকে স্পষ্ট যে দুই দেশই সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে চাচ্ছে।
চুক্তি ও সমঝোতা স্মারকগুলোতে স্পষ্ট চীনের সফট পাওয়ার কৌশল। অনুবাদ, সাহিত্য, সংস্কৃতি, গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে সহযোগিতার মাধ্যমে চীন হার্ট অ্যান্ড মাইন্ডস কৌশল বাস্তবায়ন করছে। রাজনৈতিকভাবে এটি অন্তর্বর্তী সরকারের জন্য একটি সম্মান ও আস্থা পুনর্বহালের কৌশল। আওয়ামী লীগের প্রশ্নবিদ্ধ শাসন ও গণ অভ্যুত্থানের মুখে হাসিনার পতনের পর সারা বিশ্বে বাংলাদেশ নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন চীন সফর ও উচ্চ পর্যায়ের চুক্তিগুলো সরকারকে এক ধরনের বৈশ্বিক গ্রহণযোগ্যতার বার্তা দিচ্ছে। এবার চীন সেনার সাহায্য নিয়ে ভারত দখলের হুঁশিয়ারি শোনা গেল বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির মুখে। বোয়াও ফোরাম ফর অ্যানুয়াল কনফারেন্স 2025-এ যোগ দিতে সে দেশে গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এই পরিস্থিতিতে চীনের সামরিক সাহায্য নিয়ে ভারতের উত্তর পূর্ব অংশ দখলের বিষয়টা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ভারতীয় আগ্রাসনের দিন শেষ, এবার বাংলাদেশের ভয়ে কাঁপবে দুশ্মন দেশ। বাংলাদেশের সাথে এতদিন বড় ভাইয়ের মতো আচরণ করে গিয়েছে ভারত। গণ অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন স্বাধীন বাংলাদেশের স্বাধীন সরকারকে কোনোভাবেই মেনে নিতে পারেনি ভারত। 24-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের নতুন স্বাধীনতাকে আবারও ছিনিয়ে নিতে একের পর এক ষড়যন্ত্র করে ভারত। ভারতীয় ষড়যন্ত্রকে উড়িয়ে দিয়ে এবার পুরো বিশ্বে নতুন বাংলাদেশকে চেনাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর ঘিরে ভারতে আতঙ্কের ছায়া। ভারতের সেভেন সিস্টার্সকে দখল করে নিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর বলে ধারণা করছে পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশ আর্মি এবার চীন আর্মির সাথে ঐক্যবদ্ধ হয়ে সেভেন সিস্টার্সে আক্রমণ করবে, এমনটাই ধারণা তাদের। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। বাংলাদেশের প্রাক্তন আর্মি অফিসারদের ভারত বিদ্বেষ কিছুতেই কমছে না। আগেই একবার কলকাতা, ফোর্ট উইলিয়াম, বিহার সহ ভারতের বিভিন্ন এলাকা দখল করে নেবার হুমকি দিতে দেখা গিয়েছিল বিক্ষোভরত বাংলাদেশি আর্মির প্রাক্তন জওয়ান পরিচয় দেওয়া কয়েকজন প্রবীণকে। তা নিয়ে রীতিমতো হাসির রোল উঠেছিল। এবার চীন সেনার সাহায্য নিয়ে ভারত দখলের হুঁশিয়ারি শোনা গেল বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির মুখে। বুধবার 26শে মার্চ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই সংক্রান্ত একটা পোস্ট করেছেন আব্দুল্লাহিল আমান আজমি। এই নিয়ে একটা খবরও করেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম জনকণ্ঠ। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি লিখেছেন, চীনের কাছ থেকে সামরিক সহযোগিতা নিয়ে উত্তর পূর্বের ভারতীয় দখলকৃত অংশ মুক্ত করবই। তিনি লিখেছেন, আমরা তোমাদের ভিক্ষা দিয়েছি গত 15 বছর। সত্যি বলছি, তোমাদের বৈদেশিক মুদ্রার শ্রেষ্ঠ যোগানদাতা বাংলাদেশ, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র। দিল্লিতে খোঁজ নিয়ে দেখো। বিশ্বাস করছো না? ইচ্ছে করে, কিন্তু আমরা সবাই সত্যটা জানি। তোমায় মিথ্যে বলে কি লাভ বলো? তুমি আমাকে কথা বলার অধিকার কেড়ে নিলে। আমি জানি আমার সত্য কখন তোমার ভালো লাগবে না, কিন্তু একদিন তোমার বোধোদয় হবে। তিনি আরো লিখেছেন, কলকাতায় কত মানুষ না খেয়ে মরছে কারণ আমাদের ক্রেতারা আর যেতে পারছে না। ওদের জন্য আমাদের অনেক কলকাতা প্রেমিক টাকা পাঠাতে চায়। আমরা চীনের কাছ থেকে সামরিক সহযোগিতা নিয়ে উত্তর পূর্বের ভারতীয় দখলকৃত অংশ মুক্ত করবই। তিনি আরো লিখেছেন, মণিপুর, মিজোরাম এবং আশেপাশে আগুন জ্বলছে। ভারত ভেঙে যাবে কারণ তোমরা নিজেদেরই ঠকাও, মানুষের অধিকার কেড়ে নাও। তোমরা বর্ণবাদী। কিছুদিন আগে তোমাদের বিএসএফ 2টো বাচ্চাকে জানে শেষ করে দিয়েছে। ওরা হিন্দু ভাই বোন ছিল, ওদের বাবা মা সীমান্তেই থাকে, খোঁজ নিয়ে দেখতে পারো। তারপর তিনি বলছেন, আমরা তো অমন করি না। এখন যদি চীনাদের ডেকে আনি, ওরা মুখিয়ে আছে এদেশে আসতে। তিস্তার বাঁধের অগ্রিম কাজ শুরু করে দিয়েছে। আমাদের হিন্দুরা আমাদেরই লোক, তারা এদেশকেই ভালোবাসে। তোমাদের মনোভাব ওরা বুঝতে শিখেছে, আমরা ওদের আগলে রাখবো। বাংলাদেশে বসবাসরত সকল ধর্ম, বর্ণ, গোত্রের অধিবাসী আমাদের ভাই বোন, আমরা সবাইকে ভালোবাসি, লিখেছেন এটা। আর এই পোস্টকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। একই সঙ্গে এবারও উঠেছে হাসির রোল। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ভারতের শত্রু দেশ বলে পরিচিত পাকিস্তান ও চীন প্রীতির বিষয়টাও স্পষ্ট হয়েছে। প্রসঙ্গত বলি, বুধবার চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর অ্যানুয়াল কনফারেন্স 2025-এ যোগ দিতে সে দেশে গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেখানে ভাষণও দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে চীনের সামরিক সাহায্য নিয়ে ভারতের উত্তর পূর্ব অংশ দখলের বিষয়টা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত বলি, এর আগেও বাংলাদেশের এক প্রাক্তন সেনাকর্মী বলেছিলেন, 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, ইস্টার্ন কমান্ড অসম দখল করে নেব। কলকাতা, সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রিত আছি। তারপরই ফের বাংলাদেশের বিতর্কিত ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহিমের ভিডিও ভাইরাল হয়েছে। তিনি বলছেন যে ব্রিটিশরা নবাব সিরাজের থেকে বাংলা, বিহার, ওড়িশা নিয়েছিল, আর মুঘলদের থেকে ভারতকে দখল করেছিল। মুসলিমদের থেকে বাংলাদেশ নিয়েছিল ব্রিটিশরা, ভারতও নিয়েছে মুসলমানদের থেকে। আমরা তা আবার ফেরত চাইব। ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় বসার আগে ভারতকে সতর্ক করে দিয়েছিলেন, নতুন বাংলাদেশকে নিয়ে যদি তারা সিনেমিনি খেলার চেষ্টা করে তাহলে সেভেন সিস্টার্স থাকবে না। বর্তমানে আমরা কি দেখছি? স্বৈরাচারকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আবারও বাংলাদেশের মানুষকে গোলাম বানানোর চেষ্টা করছে ভারত। বাংলাদেশের জনগণ ভারতের সেই প্রচেষ্টাকে রুখে দিয়েছে। এমন অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর। চীন ভারতের সেভেন সিস্টার্সের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করে। ফলে 2-2 4 মিলে যাওয়ায় ভয় রয়েছে ভারত। অর্থাৎ দুই দেশের স্বার্থেই সেভেন সিস্টার্স আক্রমণ করে বসতে পারে চীন ও বাংলাদেশ, এমন ভয়েই পশ্চিমবাংলার মিডিয়া। আগে ভারত বাংলাদেশকে ভয় দেখাতো, তবে এখন বদলে যাওয়া বাংলাদেশকে নিয়েই ভয়ে আছে ভারত। আমরা তো এমন বাংলাদেশকেই চেয়েছি,
এভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে মাথা উঁচু করে স্বাধীনভাবে এগিয়ে যাক বাংলাদেশ। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে যে বাজিমাত করেছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। চীন এ যাবৎকালে এত বড় ধরনের সহযোগিতা দেখা যায়নি বাংলাদেশের ইতিহাসে। শেখ হাসিনার জামানায় চীন কখনো এইভাবে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়ায়নি। আমার ভেতরে যেমন একটা উচ্ছ্বাস আছে, তেমনি আবার শঙ্কাও যাচ্ছে যে এই যে চীন বাংলাদেশকে মানে ব্যাপক সহযোগিতা এবং একটা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে চাচ্ছে, ভারত কি এটা টলারেট করবে? ভারতের ধাক্কা কি সামলাইতে পারবে? কেননা বোঝাই যাচ্ছে যে ভারত ক্ষুব্ধ হয়েছে এবং এই কারণে বিমস্টেকের যে সম্মেলন হবে এর পরপরই ডক্টর মোহাম্মদ ইউনূস যাবেন 2 থেকে 4 এপ্রিল, যেটা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হবে। সেখানে তারা পরিষ্কার বলছে যে না, মোদি বৈঠক করবে না। ওই হয়তো বৈঠকের আশেপাশে একটু চা খাইতে খেতে দেখা হলেও হতে পারে, বাট নিশ্চিত না। মোদি একটাই বৈঠক করবে, সেটা হচ্ছে থাইল্যান্ডের যে প্রধানমন্ত্রী তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবে, আর কারোর সাথে কোনো বৈঠক করবে না। তো যাকে বোঝাই যাচ্ছে যে এটা হলো ভারতের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, চীনকে নিয়ে এত মাতামাতি কেন। এবং চীন এমন স্পর্শকাতর জায়গায় ঢুকে যাচ্ছে যে ভারত রীতিমতো বিপদ গুনতেছে আর কি। এবং তাদের যে সবচেয়ে বড় আপত্তির জায়গা তিস্তা ব্যারেজ প্রকল্প, সেটার মহাপরিকল্পনা পেশ করার জন্য বলছে। আর সমস্ত নদী ব্যবস্থাপনাটাই মানে এক অর্থে বলা যায় যে চীনের হাতে তুলে দেওয়া হবে। তারা পুরো বিষয়টা বাংলাদেশে যাতে বন্যা না হয় এবং পানি ব্যবস্থাপনা করে সারা বছর বাংলাদেশ যাতে সেচের সুবিধা করতে পারে, সেরকম পরিকল্পনার জন্য একটা মহাপরিকল্পনা আগামী 50 বছরের জন্য। তার মানে ওই যে যেমন 25 বছর যে চুক্তি ভারতের সাথে, যেটাকে কালো চুক্তি বলা হয়, এখন চীনের সাথে এই যে চুক্তি করতে যাচ্ছে নদী ব্যবস্থাপনার নামে, এইটা ভারত তো এর ভেতরে বুঝতেছে যে এটা মহাবিপদ। মানে টেকনিক্যালি তারা ঢুকে যাচ্ছে বাংলাদেশের ভিতরে। এবং শুধু তাই না, দেখেন সর্বশেষ আজকে পিকিং বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিছে। চীন যেমন শেখ হাসিনাকে চরমভাবে বেজ্জতি করছে, আর তেমনি চরমভাবে ইজ্জত দিল বা বিশাল ইজ্জত দিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আসলে চীন বাংলাদেশকে অপমান করেনি। চীন হচ্ছে শেখ হাসিনা যে দ্বিচারিতা, তার একটা প্রতিশোধ তারা নিছে। চীন ভয়ঙ্কর, চীনের ভালোর ভালো খারাপের খারাপ, সেটা তারা দেখাইছে। যেহেতু ডিগবাজি মারছে শেখ হাসিনা, মানে চীনে যাওয়ার আগে ভারতে যে বলছে যে না, তিস্তা দিব না, তিস্তা দিলে তোমাদেরকে দিব। তো তিস্তা তো দেওয়ার দরকার নেই। যদি তিস্তার পানি বন্টন চুক্তি হয় তাহলে তো আর তিস্তা ব্যারেজের দরকার নেই। বাংলাদেশের তো দরকার মানে ভাটির দেশ হিসাবে পানি, সেই পানিটা দিলেই হয়ে যায়। এখন দেখেন কয়েকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। এখানে কি হয়েছে, এই সফরে একটা চুক্তি হয়েছে এবং 8টা সমঝোতা স্মারক হয়েছে। এই সমঝোতা স্মারকটা কিন্তু পরবর্তীতে চুক্তিতে রূপ নেবে। যে পয়েন্টগুলো বললাম, নদী ব্যবস্থাপনা, তিস্তা সহ আরো অন্যান্য জিনিস। 210 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রস্তুতি, শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের জোরালো ভূমিকা চান মোহাম্মদ ইউনূস। তিস্তা প্রকল্পে চীনের প্রতিষ্ঠানকে স্বাগত। এক চীন নীতির প্রতি ঢাকার অবস্থান পুনর্ব্যক্ত, অর্থাৎ তাইওয়ানের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশ মানে না, এইটাই বড় ডিক্লারেশন। চীন এই সফরে এটাই প্রত্যাশা করছিল, যে প্রত্যাশাটা বাংলাদেশ পূরণ করছে। এক চীন নীতি, তাইওয়ান চীনের হচ্ছে অংশ, এটাই এই যে ঘোষণাটা, এই ঘোষণাও কিন্তু একটা বড় ধরনের সাহসী একটা ঘোষণা। রোহিঙ্গা সংকট সমাধানে পাশে থাকবে চীন। এই যে মোটা দাগের যে পয়েন্টগুলো বললাম আপনাদের, এইগুলো কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ এবং ভারত দেখতেছে যে এটা তো তার জন্য বিপদ হয়ে যাবে। সুতরাং তারা পাল্টা চাপে ফেলার জন্য ওই বিমস্টেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হলো না। তারপর তো কিছু আসা যায় না। চীন যদি মনে করে যে বাংলাদেশকে বিপদে ফেলতেছে ভারত, তখন বাংলাদেশকে কিভাবে সহযোগিতা করা যায় সেটা তারা ভালোভাবে জানে। আমি তো বললাম তো যে দরকার হয় চীন ওই আরাকানের মধ্য দিয়ে, মিয়ানমারের মধ্য দিয়ে এমন একটা সংযোগ সড়ক তৈরি করে দিবে, যার ফলে একেবারে নিত্যপণ্য সব ট্রাকে ট্রাকে আসতে শুরু করবে। ভারতের উপর নির্ভর করতে হবে না তাকে, অন্তত ভাতে মারবে পানিতে মারবে ওই অবস্থা করতে পারবে না। তো যাই হোক, এখন এখানে 2 শীর্ষ নেতার যে বৈঠক হলো একেবারে সরাসরি চীনের প্রেসিডেন্টের সঙ্গে, এটা খুবই গুরুত্বপূর্ণ। বেজিং এ গ্রেট হল অব দ্য পিপলে 2 নেতার মধ্যে ঘণ্টাখানেক দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এইরকম গুরুত্ব দিয়ে চীন কখনো শেখ হাসিনাকে বরণ করেনি।
এইটা হয়েছে। এবং শুধু তাই না, দেখেন চীনের প্রায় 30টি প্রতিষ্ঠান বাংলাদেশে বিশেষ মানে চীনা অর্থনৈতিক অঞ্চল হবে $100 কোটি বিনিয়োগের অঙ্গীকার করছে। বাংলাদেশ বলছে বঙ্গোপসাগর এটা এখানে একটা বিনিয়োগ হাব বানাইতে, যাতে এখানে চীন তার শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে এবং এখান থেকে যাতে উৎপাদিত পণ্য সারা বিশ্বে রপ্তানি করতে পারে। কেন বলছে? চীনের হচ্ছে যেই স্যালারি মজুরি এটা অনেক হাই, তারপরে চীনে সবাই আসতেও স্বাচ্ছন্দ্য বোধ করে না। তুলনামূলকভাবে বাংলাদেশে ওই সমুদ্রের কারণে এখন যাতায়াত খুব দ্রুত যাতায়াত বাড়বে বিদেশি জাহাজগুলো। তো চীন যদি তার দেশের বাইরে এসে বাংলাদেশের কর্মীদেরকে নিয়ে যদি একটা শিল্প অঞ্চল গড়ে তোলে, চিন্তা করেন চীন যদি একটা বিশেষ শিল্প অঞ্চল গড়ে এবং একটা অর্থনৈতিক অঞ্চল দিয়ে দেওয়া হয়, তাহলে কি পরিমাণ বাংলাদেশি কর্মী সেখানে কর্মসংস্থান হবে। এখন ওই পরিকল্পনাটা খুব দ্রুত বাস্তবায়ন হবে। এটা ইউনূস সরকার থাকলে হবে, ইউনূস সরকার পরবর্তী যে সরকার আসবে তারা সেটাই ফলো করবে। সত্যি কথা বলতে কি, বিনিয়োগ বাণিজ্যে বাংলাদেশকে সমৃদ্ধ করতে গেলে এখন চীনের বিকল্প কোনো দেশ নেই, এই বাস্তবতা। তো এইটা ভারত বোঝে না, ভারত আরো ভালো করে বোঝে, বুঝে সে গোসা করে বাংলাদেশকে এখন ওই যে মানে চিমটি কাটতেছে, এই চিমটি কেটে লাভ হবে না, বাংলাদেশ তার লক্ষ্যে এগিয়ে যাবে। তার এই চীন ভ্রমণকে কেন্দ্র করে বাংলাদেশে বহুমুখী আলাপ হচ্ছে, আলোচনা হচ্ছে। যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুসারী তাদের বক্তব্য হলো ওনার এই চীন ভ্রমণ অনেকটা বিশ্ব বিজয়ের মতো। তারা প্রশংসা করার চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেবল আমেরিকাতে বা ইউরোপে তার সম্পর্কের ঘাঁটি তৈরি করেছেন তা নয়, চীনেও তার বিরাট প্রভাব এবং প্রতিপত্তি রয়েছে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষে আমন্ত্রিত হয়ে সেখানে গিয়েছিলেন, কিন্তু সেই বেসরকারি প্রতিষ্ঠানের আমন্ত্রণের বাইরে গিয়ে তিনি গ্রেট হল, সেই চীনের মহা যে হল যেটিকে বলা হয় গ্রেট হল, সেখানে চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এটি কোনো সাইডলাইন বৈঠক নয় বা 1-to-1 বৈঠক নয়, এটি রাষ্ট্রীয় পর্যায়ে, অর্থাৎ চীনা প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী নয়, চীনা প্রেসিডেন্ট সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, হেড অফ দ্য স্টেট, তিনি তার গুরুত্বপূর্ণ কর্মকর্তা, আর অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সফরসঙ্গী, তারা মুখোমুখি বসে বৈঠক করেছেন। একটি চুক্তি হয়েছে এবং বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এটা হলো সাদামাটা খবর। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা পক্ষের লোক, বিশেষ করে তার প্রেস উইংয়ের যারা লোক, তাদের বক্তব্য হলো যে ওখানে একটা প্রদেশ রয়েছে এবং ওখানকার যে প্রদেশগুলো, সেই প্রদেশগুলো খুবই শক্তিশালী, অনেকটা ইন্ডিপেন্ডেন্ট। সেখানে শহরগুলোর জন্য রয়েছে মেয়র, তারপর প্রদেশগুলোর জন্য রয়েছে গভর্নর, এবং তারা তাদের যে কোনো বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করে, রেভিনিউ কালেকশন করে এবং সেই রেভিনিউ কালেকশন করে পরিপূর্ণ একেবারে স্বতন্ত্রভাবে সেই প্রদেশকে চালাতে হয় এবং তাদের সেই রেভিনিউ কালেকশনের উপরে সেই প্রদেশের উন্নয়ন নির্ভর করে। কেন্দ্রীয় সরকার শুধু প্রদেশ থেকে টাকা নেয় এবং খুব জরুরি কিছু না হলে কেন্দ্রীয় সরকার সাধারণত প্রদেশকে টাকা দেয় না। এই জন্য চীনের প্রতিটি প্রদেশের যে আইন এবং কানুন আলাদা এবং তারা তাদের সেই প্রদেশের আয় রোজগার বাড়ানোর জন্য যা যা করা দরকার প্রায় সব কাজই করে। কেউ বিদেশি বায়ারদেরকে আকর্ষণ করে, তারপর কেউ ট্যাক্স সুবিধা দেয় বিদেশিদেরকে, এরকম নানা রকম সুযোগ সুবিধা রয়েছে। তেমনি একটা প্রদেশের যে স্টেট কাউন্সিল, অর্থাৎ ওই প্রদেশের যে গভর্নর, তাকে পরামর্শ দেওয়ার জন্য অনেক আগের থেকে, অর্থাৎ বাংলাদেশে ডক্টর ইউনূস যে প্রধান উপদেষ্টা হয়েছেন তার অনেক আগের থেকে তিনি এরকম একটা প্রদেশ, এটা হুনান বা অন্য যে কোনো একটা প্রদেশ, আমি এই মুহূর্তে নামটা একজ্যাক্টলি বলতে পারছি না, ওনার প্রেস উইং থেকে নামটা বলা হয়েছে ইউনান বা হুনান, এরকম একটা প্রদেশের যে স্টেট কাউন্সিল আছে, সেই স্টেট কাউন্সিলকে পরামর্শ দেওয়ার জন্য উপদেষ্টা রূপে অনেক আগের থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা নিয়োগ করেছে। কল্পনা করা যায় কি বিশাল বিষয়, যেখানে আমরা বাংলাদেশের লোকজন ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাত্তাই দিতে চাচ্ছি না। সেখানে চীনের একটা বৃহত্তম প্রদেশ, তারা কিভাবে রাষ্ট্র চালাবে, কিভাবে তাদের অর্থনৈতিক ভিত্তি তারা গড়ে তুলবে, কিভাবে আরও অনেক কিছু করবে, এই বিষয়গুলো তদারক করার জন্য তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের পরামর্শ গ্রহণ করেছেন এবং পরামর্শক নিয়োগ করেছেন অনেক অনেক আগে।
ডক্টর ইউনূস এই কথা হয়তো অনেককে বলেননি, এমনি উনি প্রচার বিমুখ, নিজের ব্যাপারে বেশি একটা প্রচার করতে চান না। আমরা যারা ওনার পক্ষে লোক তারাই বিভিন্ন সময় তাকে নিয়ে বিভিন্ন প্রচার চালাই, প্রোপাগান্ডা চালাই, কিন্তু তিনি সাধারণত লাজুক স্বভাবের মানুষ, নিজের সম্পর্কে কোনো কিছু বলতেই চান না। তো সেই কারণে চীনের সঙ্গে তার যে এরকম ঐতিহাসিক সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা জানতাম না। এই গেল এক। 2 নম্বর হলো যে চীনের যে প্রদেশটি, সেই প্রদেশটিতে তার যে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম, যেটা আমেরিকাতে আছে, ইউরোপে আছে, ঠিক একই কার্যক্রম তার রয়েছে চায়নাতে, এবং আরও নাকি বৃহত্তর পরিসরে। এবং চীনের যারা লোকজন রয়েছে সেখানে সামাজিক সাম্যতা বলা হলেও সেখানে ধনী এবং দরিদ্রের যে পার্থক্য, এটা ক্রমশ বেড়ে যাচ্ছে। তো এই সকল কারণে তার যে 3-0 থিওরি, 3-0 থিওরি, এটি চীনে খুবই জনপ্রিয়। যেখানে কোনো দারিদ্রতা থাকবে না, যেখানে কোনো বেকারত্ব থাকবে না, এবং যেখানে কোনো দূষিত বায়ু থাকবে না, একেবারে 0 কার্বন, বাতাসে কোনো কার্বন থাকবে না। তো এরকম যে তথ্য নিয়ে প্রচার করছেন 3-0 থিওরি, সারা দুনিয়া এটা নিয়ে তোলপাড়। তো বাংলাদেশে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সুযোগ এসেছে 3-0 থিওরি বাংলাদেশে প্র্যাকটিক্যালি করে দেখানোর জন্য। কিন্তু এটাকে অনেক আগেই চীন গ্রহণ করেছে, আমেরিকা গ্রহণ করেছে, অনেক দেশ গ্রহণ করেছে, এইভাবেই লোকজন প্রচার চালাচ্ছে। তো এই সকল প্রচার এবং প্রোপাগান্ডার বাইরে তিনি যে সম্মেলনটিতে গিয়েছিলেন, সেখানে গিয়ে বাংলাদেশের বিষয় নিয়ে বলেছেন যে বাংলাদেশের সংস্কার খুবই জরুরি, এবং তিনি চাচ্ছেন যে এই দীর্ঘমেয়াদে যদি সংস্কার হয় তাহলে বাংলাদেশের যে মৌলিক কাঠামো, এটি আমূল পরিবর্তন হয়ে যাবে। এখন সেই কাঠামো কি? গণতন্ত্র হতে পারে। উনি যা করতে চাচ্ছেন সব কিছুরই আমূল পরিবর্তন, সরেয়া মরেশিকের মূল আমূল পরিবর্তন হয়ে যাবে। এরপর তিনি তার 3-0 থিওরি সম্পর্কেও তিনি সেখানে বলেছেন, এটাকেও তিনি মার্কেটিং করেছেন। এরপর যখন তিনি চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন, সেই বৈঠকে কী কী আলাপ আলোচনা হয়েছে ইন ডিটেলস না এলেও আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের আম এবং বাংলাদেশের কাঁঠাল ভীষণ রকম প্রশংসা করেছেন। এমন আম, এমন কাঁঠাল, এমন স্বাদ হয় না। এর কারণ হলো আপনারা যারা শেখ হাসিনাকে কাঁঠাল রানী হিসেবে গালাগাল দেন, বা তিনি যেভাবে টনকে টন আম পাকিস্তানে পাঠাতেন, ভারতকে পাঠাতেন, মমতা ব্যানার্জিকে পাঠাতেন, হয়তো চীনের প্রেসিডেন্টকেও তিনি পাঠিয়েছেন। তো সেই কারণে বাংলাদেশের কাঁঠালের স্বাদ এবং আমের স্বাদ চীনা প্রেসিডেন্টের মুখে লেগে আছে, এবং সেই কথা তিনি অকপটে বলেছেন। এবং তিনি বাংলাদেশ থেকে আম এবং কাঁঠাল এ দুটো চীন দেশে রপ্তানি করার জন্য তিনি একেবারে যত বাধা আছে সব বাধা দূর করে দেবেন বা শুল্কমুক্ত সুবিধা দেবেন। এখন আমাদের দেশের এই কাঁঠাল যারা উৎপন্ন করেন, যারা রপ্তানি করেন, যারা আম উৎপন্ন করেন, রপ্তানি করেন, তাদের মধ্যে নিঃসন্দেহে খুশির বন্যা বয়ে গেছেন। আর বাংলাদেশে যারা চীন ভ্রমণ করেন, যারা চীন দেশে গিয়ে সে দেশে লিচু খেয়েছেন, সে দেশের আম খেয়েছেন, এমনকি সে দেশের কাঁঠাল খেয়েছেন, তারা খুব ভালো করে জানেন যে ওই দেশের আম কাঁঠালের স্বাদ কেমন, কি প্রকৃতির এবং কেমন হয় আর কি। যাই হোক, তাহলে এখানে ফার্স্ট স্টেজে যদি প্রাইভেট সেক্টরে ওনার যে ভ্রমণটি, সেই ভ্রমণটির কথা আমরা বিশ্লেষণ করি, তাহলে এখানে প্রথমে 3-0 থিওরির বক্তব্য চলে আসে। 2 নম্বর হলো যে তিনি চীনা সরকারের যে উপদেষ্টা হিসেবে, অর্থাৎ ওই প্রাদেশিক সরকারের যে উপদেষ্টা হিসেবে দায়িত্ব কর্তব্য পালন করেছেন, এবং সেই কর্তব্য হিসেবে তিনি যে এত বড় একটা সফলতা লাভ করেছেন জীবনে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন, এটির একটা প্রীতিময় সম্মিলন সেখানে হয়েছে। আর প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।